12ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পরেই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার সকল দলীয় ফোরামে যে নির্দেশনা এবং পরামর্শ দিয়ে এসেছেন সেটা হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের যেমন স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত হতে হবে, ঠিক তেমনি ভাবে যেখানে যেই পেশাজীবী নির্বাচন অনুষ্ঠিত হবে সেই পেশাজীবী সংগঠনের নির্বাচনে আওয়ামী লীগকে নিজের নামে অথবা অন্য যে কোনো সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নামে অংশগ্রহণ করতেই হবে। পেশাজীবী সংগঠন বলতে তিনি যে আসলে সবচেয়ে গুরুত্বের সঙ্গে আইনজীবী সমিতিগুলোর নির্বাচনের কথা মাথায় রেখেছিলেন সেটা তখন থেকেই আলোচিত হচ্ছিল। বাংলাদেশের বিভিন্ন জেলায় আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর দেখা যাচ্ছে যে নানা রকম ভয় ভীতি চাপের ভেতরেও আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরাই সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করছেন, যেখানে তারা আওয়ামীপন্থী আইনজীবী হিসেবেই অংশ নিতে পারছেন। যেসব জায়গায় তাদেরকে অন্য নামে বা ভিন্নভাবে অংশ নিতে হচ্ছে সেখানেও অনেক ক্ষেত্রেই তারাই জয়ী হচ্ছেন সংখ্যাগরিষ্ঠ আসনে। এমন অবস্থায় আইনজীবীরা সারা বাংলাদেশেই যে বেরিয়ে আসার একটা সিদ্ধান্ত নিয়েছেন এ দফায়, সেটাও ভীষণ তাৎপর্যপূর্ণ। কারণ 5ই আগস্টের পর একেবারে আপিল বিভাগ থেকে শুরু করে বাংলাদেশের সকল আদালতে এই হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলমেরা ডেডলাইন দিয়ে যেভাবে বিচারপতি থেকে শুরু করে কোন আইনজীবী প্র্যাকটিস করতে পারবেন কোন আইনজীবী প্র্যাকটিস করতে পারবেন না তা নির্ধারণ করে দিয়েছেন, মানে আদালতের একেবারে খোল নলচে পাল্টে ফেলেছেন। সেটা বাংলাদেশে আর কোনো রাজনৈতিক সংকটকালে কোনো রাজনৈতিক দল সেভাবে এর মুখোমুখি হয় নাই। এমনকি একেবারে উচ্চ আদালতে যখন আওয়ামীপন্থী আইনজীবীরা সুপ্রিম কোর্টে গিয়ে আগাম জামিনের আবেদন করলো, যাদের বিরুদ্ধে প্রায় 150 জন আইনজীবীর বিরুদ্ধে যখন হত্যা মামলা আইনজীবীদের মারধরের মামলা দেওয়া হলো, তখন সেই 2024-এর জুলাই আগস্টের মামলার প্রেক্ষিতে তারা গিয়ে আদালতে আগাম জামিনের আবেদন করে উপস্থিত হওয়া মাত্র আদালত তাদের জামিন নামঞ্জুর করে ওই শত শত আওয়ামীপন্থী আইনজীবীকে কারাগারে পাঠিয়ে দিয়েছিল। কাজেই এই যে আওয়ামীপন্থী আইনজীবীদেরকেও একরকমের আদালত পাড়া থেকে বিতাড়িত করতে হবে, সেই লক্ষ্যে একেবারে সুনির্দিষ্টভাবে 2024-এর 5ই আগস্ট পর থেকে কাজ করা হয়েছে। এবং সে কারণেই এ দফায় মানে এমনকি 1-11-র সময় যেমন দেখা গেছে যে আওয়ামী লীগের নেতৃবৃন্দের জন্য অত্যন্ত সিনিয়র আইনজীবীরা এসে মামলা লড়ছেন, এ দফায় দেখা যাচ্ছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের মামলা লড়বার জন্যেও প্রথিতযশা আওয়ামীপন্থী আইনজীবীদের আদালত পাড়ায় খুঁজে পাওয়া যাচ্ছে না, কিংবা তাদের ঢোকার কোনো উপায় ছিল না। মানে তাদের প্রত্যেকের নামে হত্যা মামলা আর জামিনের আবেদন করলে কারাগারে পাঠানোর ঘটনা ঘটছে। কাজেই এমন একটা পরিপ্রেক্ষিতে এই যে শেখ হাসিনার নির্দেশনায় এখন জেলায় জেলায় আইনজীবীরা প্রকাশ্যে বেরিয়ে আসছেন, সক্রিয় হয়ে উঠছেন, সেটা আওয়ামী লীগের রাজনীতিকে আবার সক্রিয় করবার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা যে রাখবে তা নিশ্চিতভাবেই বলা যায়। কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মাদারীপুরে নানা রকম বাধা বিপত্তির মুখেও বিএনপি পন্থী জামায়াতপন্থী আইনজীবীদের অনেক পেছনে ফেলে সভাপতি সাধারণ সম্পাদক পদ সহ সংখ্যাগরিষ্ঠ পদে জয়লাভ করেছেন আওয়ামীপন্থী আইনজীবীরা। কক্সবাজারের আওয়ামীপন্থী আইনজীবীরা আরো তাৎপর্যপূর্ণ একটা পদক্ষেপ নিয়েছেন। মানে আসলে এই যে কাজটি তারা করেছেন, তারা জাতিসংঘকে একটা চিঠি লিখেছেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে। জাতিসংঘে এই আবেদন যে তারা জানিয়েছেন সেখানে 173 জন আইনজীবী স্বাক্ষর করেছেন। মানে এটা জাতিসংঘে কক্সবাজার আইনজীবী সমিতির 173 জন আওয়ামীপন্থী আইনজীবী চিঠি লিখেছেন, সেটার যেমন তাৎপর্যপূর্ণ তার চেয়েও তাৎপর্যপূর্ণ যে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির 173 জন আইনজীবী বেরিয়ে আসতে এবং আওয়ামীপন্থী আইনজীবী হিসেবে স্বাক্ষর দিয়ে জাতিসংঘে চিঠি পাঠাতে পিছপা হচ্ছেন না, ভয় পাচ্ছেন না। মানে কি ঘটতে পারে এরপর, এসবে তারা আর এখন নিষ্ক্রিয় থাকতে রাজি হচ্ছেন না।
না। যে আবেদনটি পাঠিয়েছেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির 173 জন আইনজীবী, সেখানে তারা বলেছেন যে এই যে জাতীয় সংসদে যে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026-এর মাধ্যমে দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এটা সংবিধানের 38 অনুচ্ছেদ এবং মৌলিক অধিকারের পরিপন্থী। তারা বলেছেন যে বাংলাদেশের জাতিসংঘের নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক যে আন্তর্জাতিক চুক্তির স্বাক্ষরকারী দেশ, নতুন এই আইনের মাধ্যমে আন্তর্জাতিক বাধ্যবাধকতা ও গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে। এই চিঠিটি তারা জাতিসংঘের মানবাধিকারের হাই কমিশনারের কার্যালয়ে পাঠিয়েছেন এবং তারা বলেছেন যে এই নিষেধাজ্ঞা বহাল থাকলে আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কে অনিশ্চয়তা তৈরি হতে পারে, এটা ন্যাচারাল জাস্টিসের পরিপন্থী এবং এর নেতিবাচক প্রভাব পড়তে পারে আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে। এই অবস্থায় বিএনপি এবং জামায়াতপন্থী আইনজীবীরা একত্রে এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে সুপ্রিম কোর্টের যে বার নির্বাচন আসছে সামনে, সেখানে আওয়ামীপন্থী আইনজীবীরা অংশ নিতে পারবে না। মানে মাদারীপুর, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়ায় যে ফল পেয়েছে আওয়ামীপন্থী আইনজীবীরা, তারপর আসলে বিএনপি জামায়াতপন্থী আইনজীবীদের পক্ষে আওয়ামী লীগের সমর্থক আইনজীবীদেরকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নিতে দেওয়ার কোনো সুযোগ নাই। কাজেই তারা এই নির্বাচনে আওয়ামী লীগ পন্থী কোনো আইনজীবী যে অংশ নিতে পারবেন না সে বিষয়ে সিদ্ধান্ত নিয়ে বলেছেন যে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয় দলটির সমর্থক আইনজীবীদের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নাই। মানে সমর্থকদেরও এখন আপনি আর নির্বাচনে বা যে কোনো কিছুতেই আপনি আসলে প্রতিহত করে ফেলতে পারছেন এবং এটাকে আপনি একটা আইনি ভিত্তি হিসেবে দিচ্ছেন, এমন যুক্তি তুলে ধরেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ক্ষেত্রে এই সাধারণ সদস্যদের বিশেষ সভায়। বিশেষ সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী যারা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ বা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সমর্থক ছিলেন এবং দলটির কোনো পদে দায়িত্ব পালন করেছেন, তারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। তবে চাইলে কোনো আইনজীবী স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিতে পারবেন। এখন এখানে দুটো ফাঁক আছে। এক, এই সমিতির নির্বাচনে যে একেবারে আওয়ামী লীগ নামে কিংবা কক্সবাজার নির্বাচনে যেভাবে বঙ্গবন্ধু প্যানেল নামে অংশ নিয়েছেন আওয়ামীপন্থী আইনজীবীরা, সেই হিসেবেই যে অংশ নিতে হবে এমন তো কোনো কথা নাই। শেখ হাসিনা তো এই পরামর্শ দিয়েই রেখেছেন যে স্বতন্ত্র ভাবে হোক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নামে হোক, পেশাজীবী সংগঠনের নির্বাচনে অংশ নিতেই হবে। তার চেয়েও বড় প্রশ্ন, এই বিএনপি জামায়াতপন্থী আইনজীবীরা কি করে নির্ধারণ করবেন যে যারা কোনো পদে ছিলেন না কিন্তু তারা আওয়ামী লীগের সমর্থক কিংবা ওই যে আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ বা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সমর্থক ছিলেন? মানে এই বিচার কাজটা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে কে সম্পন্ন করবেন? এগুলো নিয়ে বিতর্কের আগে, মানে আওয়ামী লীগ ঠেকানোর বিতর্কের আগে এই সুপ্রিম কোর্ট বার নির্বাচন নিয়ে বিএনপি জামায়াতের মধ্যেই কিন্তু ব্যাপক তর্ক লেগে গেছে। কাজেই সেখানেও আওয়ামী লীগের আইনজীবীরা যে সারা দেশে সক্রিয় হচ্ছেন, আওয়ামীপন্থী আইনজীবীরা, তারা আসলে সেই ফাঁকটারও সুবিধা পাবেন। কারণ যেটা বলছিলাম, বরাবর পেশাজীবী সংগঠনগুলোতে বিএনপি এবং জামায়াতে ইসলামী একত্রে প্যানেল দিয়েছে, বিএনপি জামায়াতে ইসলামী একত্রে সংগঠন করেছে। মানে খোদ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাদা প্যানেল যেমন বরাবর বিএনপি জামায়াতপন্থী শিক্ষকদের ছিল, ঠিক তেমন ভাবেই সর্বত্র সব পেশাজীবী সংগঠনে সেটাই ঘটে এসেছে। কিন্তু এখন 2024-এর আগস্টের পর সারা বাংলাদেশে একেবারে উচ্চ আদালত থেকে শুরু করে সারা বাংলাদেশের আদালত পাড়ায় জামায়াতে ইসলামী যেই নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তার করেছে, জামায়াতে ইসলামীর আইনজীবীরা যেই শক্তিশালী অবস্থান নিয়েছে বিএনপির পক্ষে, সেটাও কিছুতেই মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। বুঝতেই পারছেন, যেমন ধরেন বিএনপি ক্ষমতায় এসেছে, সে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জামায়াতপন্থী আইনজীবী, তারকা আইনজীবী তাজুল ইসলামকে সরিয়েছে। ওই তাজুল ইসলামের প্রসিকিউশন টিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের এখন তদন্ত হচ্ছে এবং বিএনপি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদটি, মানে অ্যাটর্নি জেনারেল
জেনারেল পদে তাদের অতি ঘনিষ্ঠ বিশ্বস্ত দলীয় কর্মী মোহাম্মদ আসাদুজ্জামানকে নিয়োগ দিয়েছিল বটে, যেই মোহাম্মদ আসাদুজ্জামানকে এখন তারা আইনমন্ত্রী করেছে, কিন্তু তিনি সারা বাংলাদেশে এমনকি খোদ ঢাকা শহরে উচ্চ আদালতে তিনি বিএনপির নিয়ন্ত্রণ এবং বিএনপির আধিপত্য প্রতিষ্ঠা করতে বা বজায় রাখতে কোনো ভূমিকা রাখতে পারেন নাই 5ই আগস্টের পর থেকে। এখন সুপ্রিম কোর্ট বার সমিতির যখন নির্বাচন হবে তখন জামায়াতে ইসলামীর তারকা তরুণ নেতা ব্যারিস্টার শিশির মনির তিনি বলে রেখেছেন তিনি এই নির্বাচনে অংশ নেবেন। তিনি সারা দেশের আইনজীবীদের বন্ধুদের দোয়া সমর্থন চেয়ে রেখেছেন। মানে বার কাউন্সিল নির্বাচনটাও কিন্তু একটা জাতীয় নির্বাচনের ছোট মডেলের মতো, মানে সেখানেও কিন্তু সারা দেশের আইনজীবীরা ভোট দিতে পারবেন এবং তার মানে ওখানেও একটা বিএনপি জিতবে না জামায়াতে ইসলামী জিতবে। জাতীয় নির্বাচনে যে অবিশ্বাস তৈরি হয়েছে যে জামায়াতে ইসলামী বলে বিএনপি জিতেছে আওয়ামী লীগের ভোটে, সেখানে এখন আওয়ামী পন্থী আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণ থেকে হয়তো বিএনপি জামাত ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখছে বটে, কিন্তু ভোট দিতে যখন তারা আসবেন তখন কার বাক্সে ভোট পড়বে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ নির্ধারক হয়ে উঠবে বার কাউন্সিল নির্বাচনে এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ক্ষেত্রে। যখন আদালতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রশ্ন এবং 5ই আগস্টের পর থেকে জামায়াত একরকম একাধিপত্য ধরে রেখেছে, তখন বিএনপির জন্য সুপ্রিম কোর্ট বার কাউন্সিলে জেতা, ঢাকা বারে জেতা একরকমের জীবন মরণ লড়াই। মানে এইবার যদি সরকারকে ক্ষমতায় রেখেও তারা আদালতে তাদের আধিপত্য নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা না করতে পারে তাহলে অনেক হিসাব অনেক নিকাশ বদলে যাবে। মানে এমনকি সংবিধানের যেসব পরিবর্তন জামায়াতে ইসলামী করতে জুলাই সনদ হাতে ধরিয়ে দিয়েছিল গণভোটের মাধ্যমে বিএনপিকে, এবং বিএনপি সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জোরে যেসব সংস্কার করতে এখন রাজি হচ্ছে না, এমনকি সেগুলো পর্যন্ত আদালত থেকে করিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি হবে জামায়াতে ইসলামীর জন্য। কাজেই বিএনপির জন্য যখন আদালত পাড়া এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তখন আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখার প্রচেষ্টা তারা করছে বটে, কিন্তু জেলায় জেলায় আওয়ামী লীগের আইনজীবীরা যেখানে যেখানে নির্বাচনে অংশ নিতে পারছেন, একদিকে সেখানে সেখানে তারা যেমন দারুণ ফলাফল করছেন, দলে দলে তারা প্রকাশ্যে বেরিয়ে আসছেন, ঠিক তেমনি ভাবে তারা নির্বাচনে অংশগ্রহণের জন্য বিভিন্ন আইনি পদক্ষেপ এবং রাজনৈতিক পদক্ষেপ নিতে সক্রিয় হয়ে উঠেছেন। আসসালামু আলাইকুম। গত কয়েকদিনের যা খোঁজ খবর, যা খবরাখবর, সেটা হচ্ছে বাংলাদেশে দৃশ্যত আওয়ামী লীগের কোনো অ্যাক্টিভিটিস দেখা যায় না, খুব বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া। সংসদে সরকারি দল বিএনপি, বিরোধী দল জামাতে ইসলামী, অ্যাডভোকেট ফজলুর রহমান জামাতকে নিয়ে বক্তৃতা দিয়ে ঝড় তুলেছেন। এইসবের মধ্যেই আলোচনা এবং পত্রপত্রিকার নিউজ, যতগুলো সংবাদ মাধ্যম আছে সবার নিউজে এই জামাতের আমির কি বললেন, ফজলুর রহমান কি বললেন, বা প্রধানমন্ত্রী কি বললেন, সংসদে জামাতের অমতে বিল পাস হলো, এইসব খবরাখবর দিয়ে সাজানো। দেশের একটা বড় অংশ যে এইসব আলোচনার বাইরে এবং তাদের কোনো খোঁজ খবর আছে এটা আমাদের মেইন স্ট্রিম মিডিয়ায় কোথাও নেই। না থাকার কারণও আছে। বড় কারণ হলো যে বাংলাদেশের আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। যদিও ইউনূস সরকারের সময়ে যেই কথা বলা হয়েছিল ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম, যে আওয়ামী লীগের কোনো খবর বা শেখ হাসিনা কোনো খবর প্রচার করলে ব্যবস্থা নেওয়া হবে, অন্তর্বর্তীকালীন সরকার যাওয়ার পর তারেক রহমান সরকার বা বিএনপি সরকার সেই ধরনের কোনো বিধিনিষেধ সরাসরি জারি করেনি। দুঃখিত, পত্রিকাগুলো তারাই নিজেরা সেন্সর করছে, এবং এটাও ঠিক যে মাঠের বাস্তবতা এই যে এখন আওয়ামী লীগের খবরাখবর প্রচার করলে বিপদ আছে, ঠেলা আছে। এবং আওয়ামী লীগের খবর যদি সাংবাদিকতার নিয়ম নীতি ধরেন, সাংবাদিকতার এথিক্স ধরেন, তাহলে কোন সংগঠন নিষিদ্ধ কোনটা নিষিদ্ধ না, এইটা আসলে সাংবাদিকতার ক্যাটাগরিতে এটা আসলে পড়ে না। সাংবাদিকতার ক্যাটাগরিতে যে কোনো নিউজ, সেটা খারাপ নিউজ হোক ভালো নিউজ হোক,
যেমন আমি উদাহরণ দিয়ে বলি সবসময় যে ওসামা বিন লাদেন যখন আমেরিকার কাছে মোস্ট ওয়ান্টেড, তখন পাকিস্তানি ডন পত্রিকার সম্পাদক তিনবার ওসামা বিন লাদেনের ইন্টারভিউ করেছিল। এটাই হচ্ছে সাংবাদিকতা। নিষিদ্ধ সংগঠন হলেও যদি এটার নিউজ ভ্যালু থাকে তাহলে সেই নিউজ তুলে ধরতে হবে। আর যাক, এই গত কয়েকদিনের যে খবরাখবর, আওয়ামী লীগ কি করতে পারে, আওয়ামী লীগ বিকল্প প্ল্যাটফর্মে বাংলাদেশে রাজনীতি করার চেষ্টা করছে, আওয়ামী লীগ তার লোকজনকে উদ্বুদ্ধ করছে, আওয়ামী লীগ সভাপতি তৃণমূল পর্যায়ে তাদের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, আওয়ামী লীগ নিয়ে ভারতে একটা ছোটখাটো দেন দরবার হয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সফরের সময়। এমনও আমাদেরকে ইন্ডিয়ার সাংবাদিকরা জানিয়েছেন যে প্রস্তাব দেওয়া হয়েছে যে যদি শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ হয় তাহলে সে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে। তার মধ্যে আরো খবর, আওয়ামী লীগ তার নিজের ভেতরে শুদ্ধি অভিযান চালাবে, নেতৃত্বে পরিবর্তন আসবে, জয়কে সামনে আনা হবে, সজীব ওয়াজেদ জয়কে। এরকম যখন খোঁজ খবর, তখন বাংলাদেশে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে। সেই ঘটনাগুলো যাওয়ার আগে আমি আরেকটা ছোট্ট খবরে আপনাদেরকে নজর দিই। চবির দেয়ালে দেয়ালে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার। চবি মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সংশ্লিষ্ট স্থানে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় জড়িতদের শনাক্ত করা কঠিন হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে পোস্টার সাঁটিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ক্যাম্পাসের কলা ঝুপড়ি, পুরাতন আইইআর, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের দেয়ালে এসব পোস্টার দেখা গেছে। রোববার রাতে পোস্টারগুলো সাঁটানো হয় বলে ধারণা প্রক্টর হোসেন সৈয়দ সরওয়ার্দীর। তিনি বলছেন, আমরা পুলিশ সূত্রে জানতে পারি যে কলা ঝুপড়ি এলাকার পোস্টার লাগানোর ঘটনা ঘটেছে, তবে কারা পোস্টার টানিয়েছে বা কাকে কেন্দ্র করে এটি করা হয়েছে এ বিষয়ে আমাদের কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে পোস্টার সরিয়ে ফেলা হয়েছিল। কলা ঝুপড়ি এলাকার একজন দোকানি বলেন, আমি সকাল 10টায় দোকানে এসে দেখি দেয়ালে ছাত্রলীগের একটা পোস্টার লাগানো রয়েছে আর একটি পোস্টার অর্ধেক ছেঁড়া। পরে শিক্ষার্থীরা ঝুপড়ির বাকি সব পোস্টারগুলো ছিঁড়ে ফেলে। পোস্টারগুলোতে লেখা রয়েছে, ফেসিস্ট নয়, বাংলাদেশের আর্টিস্ট শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। নিষিদ্ধ নগরীতে নিষিদ্ধ তুমি, নিষিদ্ধ ভালোবাসায় আসক্ত আমি। রাজবন্দীদের মুক্তি ও সকল রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। নিষ্পাপ শিশুদের রক্ত ডক্টর ইউনূসের হাতে, পুলিশ হত্যার বিচার চাই। আওয়ামী লীগ ছিল, আছে এবং থাকবে। জয় বাংলা। নিষিদ্ধের শিকলে জন্মদাতার দল, গণতন্ত্র হত্যার নীল নকশা ও বিএনপির রাজনীতির অন্তিম যাত্রা। বাংলাদেশের শিশুরা হামে নয়, মরছে ষড়যন্ত্রকারীদের দীর্ঘমেয়াদী মেটিকুলাস ডিজাইনে। জাগো বাংলাদেশ, এই ষড়যন্ত্র রুখে দাও, না হয় আরো বিপদ সন্নিকটে। এইসব পোস্টারের নিচে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ লেখা রয়েছে। জানতে চাইলে চাকসুর এজিএস আয়বুর রহমান তৌফিক তিনি বলছেন, সম্প্রতি ক্যাম্পাসে বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। তারা পোস্টারিং ও গুপ্ত তৎপরতার মাধ্যমে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা চালাচ্ছে। যেহেতু সংগঠনটি আইনত নিষিদ্ধ এবং শিক্ষার্থীরা ইতিমধ্যে তাদের ক্যাম্পাস থেকে প্রত্যাখ্যান করেছে, তাই এই ধরনের কার্যক্রমকে শিক্ষার্থীরা ইতিবাচক নিচ্ছে না। চাকসুর কোনো নির্বাহী ক্ষমতা না থাকায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনা হয়েছে। দেয়ালে পোস্টার সাজানোর কয়েকটি ছবি জুড়ে দিয়ে ফেসবুকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কনকর্ড বগি গ্রুপের নেতা আবরার শাহরিয়ার লিখেছেন, সাধারণ জনগণের সমস্যা সমাধান ও জনগণের প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পোস্টারিং কর্মসূচি। বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, একটি সংগঠন নিষিদ্ধ হওয়ার পরও যদি তারা কার্যক্রম চালিয়ে যায়, তবে একজন ছাত্র সংগঠনের প্রতিনিধি হিসেবে আমি আমার অবস্থান থেকে প্রতিবাদ জানিয়ে যাব। তবে আমি মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরু থেকে কঠোর অবস্থান নিলে এবং যথাযথ বিচার নিশ্চিত করা হলে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা এমন কার্যক্রম পরিচালনা করার সাহস পেত না। এখানে ইসলামী ছাত্র শিবিরের নেতাদের বক্তব্য নেওয়া হয়েছে, তারপর প্রক্টরের বক্তব্য নেওয়া হয়েছে, যিনি হোসেন সৈয়দ সরওয়ার্দী। সংশ্লিষ্টদের স্থানে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় জড়িতদের শনাক্ত করা কঠিন হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা এই কাজটি করেছে। একটা কথা আমি গতকালের আলোচনায় বলেছি, আগেও বলেছি, বড় জনসমর্থন পুষ্ট কোনো সংগঠনকে অকারণে নিষিদ্ধ রাখতে চাইলে বা
তার অপরাধীদের বিচার না করে পুরো দস্তুর পুরো একটি সংগঠনকে নিষিদ্ধ করে দিলে সে আন্ডারগ্রাউন্ডে থেকে কাজ করার চেষ্টা করবেই। এবার আসুন, ফের রাজনীতিতে সক্রিয় ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ। সেই খবরে কি বলা হচ্ছে? 2024 সালে বাংলাদেশে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল থাকলেও সম্প্রতি দলটির পক্ষে নানা কার্যক্রম সামনে এসেছে। কার্যক্রম নিষিদ্ধ থাকলেও গত কয়েকদিনে ঢাকা সহ দেশের কয়েকটি জায়গায় নানা তৎপরতা লক্ষ্য করা গেছে। এই তৎপরতা আপনারা জানেন, নোয়াখালীতে একজন মাত্র লোক মাইক নিয়ে মিছিল করেছে, সুপ্রিম কোর্টে আইনজীবীরা মিছিল করেছে, বিচ্ছিন্ন মিছিল হয়েছে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায়, শপথ পাঠ করেছে পটুয়াখালীতে আওয়ামী লীগের লোকজন। কার্যক্রম নিষিদ্ধ থাকলে গত কয়েকদিনে ঢাকা সহ দেশের কয়েকটি জায়গায় নানা তৎপরতা লক্ষ্য করা গেছে। সেখানে কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটির নেতা কর্মীদের মিছিল সহ নানা কর্মসূচি পালনের পাশাপাশি সর্বশেষ গত শুক্রবার এই দলটির কিছু নেতা কর্মীদের একটি শপথ গ্রহণ করতে দেখা গেছে, যের জন্য মামলাও হয়েছে, একজন অ্যারেস্টও হয়েছে। লক্ষ্মীপুর জেলার কমলনগরে একটি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কর্মীদের এই কর্মসূচি পালনের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা চলছে। আপনারা জানেন যে দিল্লি থেকে আওয়ামী লীগের হাইকমান্ড তারা তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের অ্যাক্টিভ করার চেষ্টা করছেন। এই শপথ সরাসরি দেশের বাইরে থেকে নির্দেশিত কিনা এই কথা নিশ্চয়ই প্রশ্ন তোলা যায়। আচ্ছা, যেখানে জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে শপথ নিতে দেখা গেছে দলটির নেতাকর্মীদের। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বিবিসি বাংলাকে বলেছেন, অন্তর্বর্তী সরকার ও বিএনপি সরকার আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল রাখলেও দলীয় নেতাকর্মীরা নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এদিকে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে গত সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ও সরকারের কাছে চিঠি পাঠিয়েছেন কক্সবাজারের প্রায় 250 আইনজীবী, যেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। তারা সেখানে দ্রুতই দলটির নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও দাবি জানিয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল অংশ নিতে পারেনি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে। ফলে ইঙ্গিতগুলো যা মিন করছে সেটা হলো, যেহেতু এই সরকারের সময় একটা আশায় ছিল আওয়ামী লীগের লোকজন যে তাদের উপর কার্যক্রম নিষেধাজ্ঞা যেটি আছে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে, কিন্তু সেই আশায় গুড়েবালি হয়েছে। তারা যে ভোট দিয়েছিল বিএনপিতে, সেই ভোটের আশাও গুড়েবালি হয়েছে। জাতীয় সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের পক্ষে যে আইন সমৃদ্ধ করা দরকার সেই আইন সমৃদ্ধ করে বিএনপি বিল এনেছে, রেকটিফাই হয়েছে। ফলে তাদের জন্য এখন কি চোরাগোপ্তা পথে, চোরাই পথে বা আন্ডারগ্রাউন্ডে থেকে দল সক্রিয় করার আর কোনো বিকল্প রয়েছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।